নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের গল্প ভুতুড়ে রসিকতা। লেখক আনন্দ বাগচি। কতকাল আগের ঘটনা, তবু চোখ বুজলে সেদিনের কথা বলে মনে হয় আমার কাছে। কিছুতেই ভুলতে পারি না। এতকাল পরে এই কলকাতায় বসেও গায়ে কাঁটা দেয়। ঘটনাটা লিখতে বসে এই রাত্রিরে এখনও আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। সত্যি সত্যি। গণপতিদের বাড়ির দোতলার হলঘরে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। অবশ্যই আড্ডা দিচ্ছিলাম বললে ভুল বলা হবে, আমরা আড্ডা দেবার ভান করছিলাম। আসলে ফটকের অপেক্ষা করছিলাম সেই বিকেল 5টা থেকে। যদিও 5টার সময়ে ও কদাচিৎই এখানে আসে। ওর আস্তে আস্তে সন্ধে লেগে যায়। মাসিমা মানে গণপতির মা যখন চা আর জল খাবার পাঠিয়ে দেন এ ঘরে, ঠিক তার কিছু আগে ও এসে হাজির হয় কান এঁটো করা এক মুখ হাসি নিয়ে। তারপর সিঙাড়ার চুবড়ির খুব কাজ ঘেঁষে বসে পড়ে। রোজ একটিমাত্র বাক্যই মুখস্থ সংলাপের মতো আউড়ে যাবে। ইস, আজ বড্ড দেরি করে ফেললাম, তাই না? আগে আগে জবাব দিতাম, এখন আর দিই না। এখন আমরা সবাই ওর ওপরে তিতি বিরক্ত। কেউ আর ওকে পছন্দ করি না। ওর মতিগতি বুঝে ফেলার পর অসহ্য লাগবারই কথা। আসলে ফটকে আমাদের বন্ধু টন্ধু কেউ নয়। ফাঁকতালে আমাদের মধ্যে এসে ভিড়ে গেছে। গল্প করতে, আড্ডা দিতে আদৌ আসে না। আসে জম্পেশ খ্যাটনের লোভে। মাসিমার হাতের ওই বোম্বাই সাইজের গব্যঘৃতে ভাজা সিঙাড়া আর প্রায় টেনিস বলের সাইজের কাঁচা গোল্লার কথা ভাবলে আমাদেরই জিভে জল আসে। তা ওর মতো হ্যাংলা পেটুকের তো কথাই নেই। টপ স্পিডে মুখ চালিয়ে ও শেষতক আমাদের ভাগেও ভাগ বসায়। তারপর চায়ের কাপের শেষ বিন্দুটি পর্যন্ত শুষে খেয়ে মিনিট 5 ক্লাউন মার্কা হাসি মুখে কেমন ঘোরের মধ্যে যেন বসে থাকে। শেষে যেন ধরফর করে জেগে উঠে বলে, ইস, আজ বড্ড দেরি করে ফেললাম, তাই না? বলেই নিঃশব্দে ভ্যানিশ হয়ে যায়। ওর ওপরে আমরা চটেছি কি সাধে? কিন্তু গণপতি নিতান্ত ভদ্র ছেলে, ভালো মানুষ। বাড়িতে কেউ বন্ধুর মতো এলে তাকে অপমান করে তাড়ানো তো দূরের কথা, দুটো কড়া কথা বলাও ওর পক্ষে সম্ভব নয়। তাই অনেক সলা পরামর্শ এঁটে আমরা আজ তৈরি হয়েছি ফটকেকে এমন শিক্ষা দিতে যাতে নিজের থেকেই ও সটকে পড়ে আর কখনো না এ বাড়ি মুখ হয়। কিন্তু এই গল্পের আগেও একটা গল্প আছে। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তখন হঠাৎই বেকার হয়ে পড়েছি। সামনে ধু ধু ছুটি, অখণ্ড অবসর, অথচ কিছুই করার নেই। আচমকা স্বাধীনতা পেয়ে গেলে যে দশা হয় আর কি। এটা ভাবছি, এটা ভাঙছি, ওটা জুড়ছি, গল্পের বই পড়েও যেন সময় কাটতে চায় না। সকাল বিকেল টোটো কোম্পানির বিনে মাইনের চাকরি বেছে নিয়েছি শেষ স্তক। আহিরিটোলায় বিকে পাল এভিনিউতে তখন দুপুরবেলায় ছেলেরা সাইকেল শিখত। শহর তখন কীরকম ফাঁকা ছিল বুঝতেই পারো। ঘন্টা পিছু নামমাত্র ভাড়ায় সাইকেল পাওয়া যেত। সাইকেল জানাই ছিল আমাদের, শুধু পুরনো অভ্যেস ঝালাই করতে উঠে পড়ে লেগে গেলাম আমরা। 2 চাকার ভাড়া করা পক্ষীরাত ছুটিয়ে আমরা শহরতলির তেপান্তরের দিকে চলে গিয়েছিলাম সেদিন। শুধু আমাদের ঘোড়ার নয়, আমাদেরও তখন পাখা গজিয়েছে। এক এক দিন এক এক দিক আবিষ্কার করতে বেরিয়ে পড়ি। আজ শুনে হাসবে, কিন্তু তখন কলকাতা শহরটাকেই অনেক বড় বলে মনে হতো। শহরতলি মানেই যেন বিদেশ।
আহিরিটোলা থেকে চিড়িয়ার মোড় কিংবা ঘুঘুডাঙ্গা তখন অনেক দূর। বিটি রোড দিয়ে এত বাস, মিনি ট্যাক্সি তো তখন চলতো না। সেটা ছিল পায়ে হাঁটার যুগ। টালার নতুন পুল পেরিয়ে সবে পাকপাড়ার মুখে পৌঁছেছি, অমনি কে যেন ডাকলো আমাদের নাম ধরে। আমি, লালু আর অবনী সাইকেল থামিয়ে ঘাড় ফিরিয়ে দেখি গণপতি সামন্ত ওরিয়েন্টাল স্কুলে ক্লাস 9-এ এসে ভর্তি হয়েছিল। সামান্য বন্ধুত্ব ছিল এক সেকশনেই পড়ি বলে, কিন্তু ঘনিষ্ঠতা ছিল না। তবু পোশাকে আশাকে আর হালচালে বুঝতাম ও আমাদের মতন না, বড়লোকের ছেলে। হাতে একগোছা নেমন্তন্নের চিঠি নিয়ে ও এগিয়ে এলো আমাদের দিকে। তোমরা এদিকে? বেড়াচ্ছি, কিন্তু তুমি এদিকেই থাকো বুঝি? না, তবে এবার থেকে থাকবো বলেই সাইকেলের সিটের ওপর রেখে 3টে খামের ওপরে আমাদের 3 জনের নাম লিখেই বলল, রাস্তায় চিঠি দিলাম বলে মনে কিছু করো না, কাল আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশের নেমন্তন্ন, এসো কিন্তু। মনে করব কি, নেমন্তন্ন লুফে নিলাম। পরদিন গিয়ে দেখি নতুন বাড়ি ঠিক না, একটা পুরনো বাগান বাড়িকেই ঘষে মেজে চমৎকার 3 তলা বানানো হয়েছে। আর এলাহি আয়োজন করেছে গণপতির বাবা। দমভর খেয়ে আমরা ফিরে আসছিলাম, কিন্তু গণপতি ওর বাড়ির সবার সঙ্গে আলাপ করিয়ে দিল। আমরা ওর স্কুলের বন্ধু শুনে সবাই খুব খুশি। ওর মা তো বলেই বসলেন, বাহ, ভালোই হলো, রোজ বিকেলে তোমরা বেড়াতে বেড়াতে চলে আসবে। নতুন এ পাড়ায় এসে গনুও বড্ড একলা হয়ে গেছে। সেই থেকে আমরা গণপতির বন্ধু। রোজ আসি, গল্প সল্প করি। চারপাশ খোলামেলা, ফাঁকা, চমৎকার, বেড়াতে আসার মতো জায়গাই বটে। দোতলার হলঘরটায় বসে নিরিবিলিতে জমিয়ে আড্ডা দিই। নিমাই 5 মাস খাটে, চা জল খাবার পৌঁছে দিয়ে যায়। প্রথম রাউন্ডে আসে বড় 1 গ্লাস করে ঘরে পাকানো গুলাবি লস্যি। আহিরিটোলার ঘিঞ্জি পাড়া আর মুড়ি তেলে ভাজার জগৎ থেকে বেরিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলি আমরা। শুধু অস্বস্তি এই ফটিকচন্দ্র, ও মাঝখানে এসেই যা রসভঙ্গ করে, আমাদের নিরঙ্কুশ আড্ডায় বেরসিকের মতো থাবা বসায়। যেমন মোটা চেহারা, তেমনি মোটা বুদ্ধি ছেলেটার, আর তেমন কিম্ভূত রুচি। চুনোট করা ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে, গায়ে 1 গাদা সেন্ট ঢেলে যেন ধেরে নির্বর সেজে হাজির হয়। এই বয়সে এই চেহারায় কেউ আড্ডা দিতে আসে ভাবাই যায় না। সিঁড়ির মুখে ওর জুতোর শব্দ পাওয়ার আগেই সেন্টের গন্ধ পাই। এসেই সরু মেহেলি গলায় ওর মুখস্থ বয়ান ছুড়ে দেয় আমাদের দিকে। লালু বাঁকা গলায় আমার কানে কানে বলে, বাবু কালচার। শেষে থাকতে না পেরে একদিন বলেই ফেললাম গণপতিকে, তোমার বন্ধুটি ভাই কেমন যেন, কিছু মনে করো না। ফটিক সেইমাত্র 1 রাশ সিঙারা আর কাঁচা গোল্লাকে গোল্লায় পাঠিয়ে উঠে গেছে। গণপতি আমার কথায় চমকে উঠে বলল, কার কথা বলছো? ফটিকচন্দ্র। আমি গলায় ঝাঁঝ মিশিয়ে বলি, আড্ডাটাকে রোজ কেমন মাটি করে দেয়। এইবার দ্বিতীয় দফা চমকাবার পালা গণপতির। বলল, সে কি, ও তোমাদের সঙ্গে আসে, আমি ভাবি তোমাদের বন্ধু। লালু বলল, না, আমরা কস্মিন কালেও আগে ওকে দেখিনি। অবনী বলল, গৃহপ্রবেশের দিন প্রথম দেখেছি। আমার পাশে বসে 36খানা লুচি আর 35টা রসগোল্লা খেয়েছিল রাক্ষসের মতো। কিরে, ঠিক না? আমার দিকে সমর্থনের চোখে তাকালো অবনী। আমি বললাম, হ্যাঁ ভাই, ওর খাদ্য তালিকাটা ওই রসগোল্লা আর লুচিতেই থেকে থাকেনি সেদিন। আমি তো ভেবেছিলাম ব্যাটা সেই রাত্রিরেই কলেরা হয়ে মরবে। গণপতি বলল, যা,
ওরকম বলিসনি, খেতে একটু ভালোবাসে আর কি। লালু চটে গেল, বলল, একটু? ওকে তুই একটু খাওয়া বলিস? খাওয়া ছাড়া ও জানেটা কি? এখানে কি ও আড্ডা দিতে আসে ভেবেছিস? রাম ছাগল বেটা। আমি চিন্তিত গলায় বললাম, না, যে ছাগলই হোক, আমি ভাবছি রহস্যটা কি, ও কে, কোত্থেকে আসে? গণপতি মাথা চুলকে বলল, তাহলে বোধহয় ওই পাড়ারই কেউ। বাবা নেমন্তন্নপত্র ছড়িয়েছিল হয়তো। এই পাড়ারই কোনো বাড়ির ছেলে, তবে প্রথম কদিন কিন্তু তোদের পেছন পেছনই এসেছে, তাই আমি ভেবেছিলাম। অবনী বলল, রবাহুত বলে একটা কথা আছে। এবার বাংলার কোশ্চেনে বাক্য রচনা করতে দিয়েছিল, কিন্তু ও তো দেখছি রবাহুতও নয়। লালু রাগী গলায় বলল, তাহলে এবার ওর একটা বিহিত করা দরকার, একটা মোক্ষম দাওয়াই বাতলা দেখি। অবনী, তোর মাথায় তো নানা রকম ফন্দিফিকির ভালো খেলে। অবনী গণপতির দিকে তাকিয়ে বলল, কি রাজি? গণপতি একটু চুপ করে থেকে বলল, আমি কিন্তু মুখে কিছু বলতে পারবো না ভাই। কোনো কৌশলে যদি ওকে ভাগাতে পারো আমার আপত্তি নেই। আমি বললাম, মাথায় একটা আইডিয়া এসেছে। ছেলেটাকে দেখে মনে হয় ভীতু টাইপের, ওকে ভূতের ভয় দেখাতে হবে, তাহলে অন্তত সন্ধেবেলায় তোদের এই নির্জন বাড়ির ধারে কাছে আসতে সাহস পাবে না। অবনীর মুখ চোখ সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল। লালু মৃদু আপত্তি জানালো, ভূতের ভয় ওর নাও থাকতে পারে, না থাকলেও পাইয়ে দিতে পারবো। অবনী রহস্যময় হাসি হাসল। কিরে গনু, তোদের নিমাইকে দলে পাওয়া যাবে না বল? স্বচ্ছন্দে গণপতি ঘাড় হেলালো। শূন্যে একটা তুড়ি ফাটিয়ে অবনী বলল, তাহলে শোন। আমরা ঘন হয়ে বসলাম। অবনী তার প্ল্যান রসিয়ে রসিয়ে বলল, এই ঘরে আগে নাকি একজন বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছিল। খবরটা বাড়ি কেনার আগে গণপতির বাবা জানতে পারেননি, কিন্তু পরশু রাত্রিরে হঠাৎ ভুতুড়ে উৎপাত শুরু হয়ে গেছে। সন্ধে থেকেই একটার পর একটা ঘরের বাল্ব ফিউজ হয়ে যেতে থাকে, আবার দিনের বেলা সেগুলো দিব্যি জ্বলে ওঠে। স্কাইলাইটগুলো খোলে আর বন্ধ হয়, দরজাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যায়, বাইরে থেকে শাটার টেনে রেখে যায়। ঘরের ভেতর যখন তখন গুলির শব্দ শোনা যায়, আর বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। এমনি ধরনের নানা উৎপাত। শুকনো মুখে বেশ ভয় পাওয়া গলায় এই গল্পটা ফটকে আসার পর গণপতি বলবে, যেন সকলকেই বলছে এই প্রথম। তার আগে কাল সকালেই একটা ফিউজ বাল্ব জোগাড় করে লাগিয়ে রাখতে হবে এই ঘরে। কালীপটকা ভরে দুটো মোটা মোমবাতি রেডি করে আনার ভার অবনী নিজেই নিল। ইলেকট্রিক আলোর বদলে ওই মোম দুটো জ্বলবে। এই ঘরে পটকা এমনভাবে সেট করতে হবে যাতে মিনিট 10 মধ্যে ওর পোলতে আগুন ধরে যায়। আর সেই সঙ্গে সঙ্গে আরেকটা কাজ সেরে রাখতে হবে, এ ঘরের স্কাইলাইটগুলোর কালো সুতো বেঁধে সেই সুতোর প্রান্তগুলো ওপরের তলায় জানালার শিকের সঙ্গে জড়িয়ে রাখতে হবে, এমনভাবে যাতে নিমাই 3 তলার ঘর থেকেই এ ঘরের স্কাইলাইট খুলতে আর বন্ধ করতে পারে। জলখাবার দিয়ে যাওয়ার পর নিমাইয়ের কাজ হবে এ ঘরের ভেজানো দরজা দুটো নিঃশব্দে ছিটকিনি টেনে দিয়ে যাবে। তারপর মিনিট কয়েক পরে স্কাইলাইটের খেলা শুরু করবে। এদিকে ভূতের গপ্প ততক্ষণে জমে উঠেছে। ওই ওই বলে আমরা খুব ভয় পেয়ে যাব, তারপর যেন দড়াম করে মোমবাতি নিভে যাবে। আমরা আতকে উঠে জড়াজড়ি করে ছুটে গিয়ে দরজার খোলার চেষ্টা করব। দরজার বাইরে থেকে বন্ধ, সুতরাং খুলবে না। লালু অন্ধকারের মধ্যে কুকুর কান্নার ডাক ডেকে আমাদের পিলে চমকে দেবে।
বহুদিনের প্র্যাকটিস। ওই ডাকটা ও মোক্ষম ডাকতে পারে, তারপর দেখা যাবে মজাটা। পরের দিন যথারীতি আমরা আগে ভাগেই গণপতির বাড়িতে গিয়ে হাজির হলাম। সব ব্যবস্থা পাকা। আমরা 4 জন অপেক্ষা করে আছি, কিন্তু ফটকে আসছে না। ধীরে ধীরে বিকেলের পর সন্ধে হলো। বাইরে অন্ধকারও ধীরে ধীরে ঘন হলো। মাসিমার পাঠানো সিঙাড়ার গামলা আর কাঁচাগোল্লার থালা নিয়ে নিমাই এসে গেল। অবনী অগত্যা মোম দুটো জ্বেলে দিল। তারপর নিমাইকে ইশারায় কাছে ডেকে কানে কানে বলল, তুই চলে যাস না, ধারে কাছেই থাকিস। ওই দাদাবাবু এলে আস্তে করে দরজার ছিটকিনি লাগিয়ে চলে যাবি। বাকি সব মনে আছে তো? নিমাই দাঁত বের করে হাসল। হ্যাঁ হ্যাঁ। 1 মিনিট 2 মিনিট করে সময় গড়িয়ে যাচ্ছে। উত্তেজনায় আমাদের হাতের আঙুল ঠান্ডা হয়ে এসেছে। গরম সিঙাড়াও জুড়িয়ে আসছে ক্রমশ, কিন্তু আমাদের সেদিকে কোনো খেয়ালই নেই। গোটা প্ল্যানটা না আপসেট হয়ে যায়। হতভাগা কি জানতে পেরে গেছে আমাদের মতলব? কিন্তু তাই বা কী করে হবে? দিন বুঝেই কি বেটা আজ কামাই করে বসলো? এরকম টেনশন নিয়ে কি বসে থাকা যায়? মোম দুটো তো আর বসে নেই, নিয়ম মাফিক গলে ছোট হয়ে আসছে, যেন বোমার পোলতে আগুন ধরিয়ে আমরা অপেক্ষা করছি। লালু আর থাকতে না পেরে কোঁকিয়ে উঠল, মোমবাতি না ফেটে যায় দুম করে। চুপ কর, অবনী ধমকে উঠল। যখন তখন ফাটলেই হলো। আমি ঘড়ি দেখছি না, এখনো পাক্কা 6 মিনিট বাকি। ঠোঁটে আঙুল ছুঁয়ে গণপতি ইশারা করল, আর ঠিক সেই মুহূর্তে এক ঝলক ঠান্ডা হাওয়ার মতো সেন্টের তীব্র গন্ধ আমার নাকে এসে পৌঁছল। পরের মুহূর্তেই জুতোর শব্দ। ফটকে মুখ বাড়ালো ঘরের মধ্যে। এক মুহূর্ত থমকে ঘরের দরজার মধ্যে এগিয়ে আসতে আসতে বলল, ইস, আজ বড্ডই দেরি করে ফেললাম, তাই না? আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, হ্যাঁ, সিঙাড়াগুলো বোধ হয় এতক্ষণে ঠান্ডা হয়েই গেল। হ্যাঁ বলেই ফটকে গামলা থেকে সিঙাড়া তুলে নিল, এক থাবায় 2টো। তারপরেই সিঙাড়ায় জলহস্তির মতো কামড় বসাতে বসাতে বলল, এ কি মাইরি, তোমরা ভূতের মতো মোম জ্বালিয়ে বসে আছো কেন? লালু তরবরিয়ে বলল, বাল্ব ফিউজ হয়ে গেছে। অবনী বলল, তাই তো গণপতি, আরেকটা বাল্ব কিনিয়ে আন না নিমাইকে দিয়ে। কানে পৌঁছবার মতো নয়, তবু আমরা টের পেলাম দরজার ছিটকিনি আটা হয়ে গেল। শব্দটা ভুল শুনিনি, তার প্রমাণ লালু আমাকে চিমটি কাটল। গণপতি যেন অনিচ্ছা সত্ত্বেও হাতে একটা সিঙাড়া তুলে নিয়ে বলল, লাভ নেই, সেই তো আবার ফিউজ হয়ে যাবে। ফিউজ হয়ে যাবে তার মানে? প্রশ্নটা ছুড়ে দিয়ে অবনী গণপতিকে চোখ টিপল, কিন্তু ফটকের তখন প্রায় বেহুঁশ অবস্থা। তার হাত একবার গামলা একবার থালা ছুঁয়ে চলেছে। মনে হচ্ছে আজ দেরিতে আসার জন্যে বুঝি মরিয়া হয়ে উঠেছে। গণপতি অবনীর ধর্তাই পেয়ে সবিস্তারে গল্পটা শুরু করল, বেশ জোরে জোরেই, যাতে ফটকের কর্ণগোচর হয় প্রতিটি শব্দ। উদ্দেশ্য সিদ্ধ হয়েছে মনে হলো, কারণ ফটকে খাওয়া থামিয়ে বার 2 গণপতির মুখের দিকে তাকালো। এমন সময় বেশ শব্দ করে স্কাইলাইট 2টো নাচানাচি শুরু করে দিল। ওই ওই আমি আটকে উঠার মতো করে চেঁচিয়ে উঠলাম। লালু এক হাত লাফিয়ে উঠে, উরি বাবা বলে আমাকে জাপটে ধরল। অবনী পাংশু মুখে বলল, এ কি রে গনা, এই যে ভুতুরে কাণ্ড শুরু হয়ে গেল। এই তো সবে শুরু, গণপতি বলল, একটু বসো, সবই নিজের চোখে দেখতে পাবে। কিভাবে যে আমরা দিন কাটাচ্ছি, রাতে ঘুমোতে পারি না ভাইরে। ইস, বড্ডই দেরি হয়ে গেল আজ। শেষ কাঁচা গোল্লাটা মুখে পুরে দিয়ে ফটকে
আচমকা উঠে দাঁড়ালো। আচ্ছা, তার মুখ দেখে ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু সত্যিই ভয় পেয়েছে। টের পেয়ে আনন্দই হচ্ছিল আমার। ভয় পাওয়া গলা করে আমি দাঁত মুখ খিচিয়ে উঠলাম, বস বস, যাবে কি? যেতে গিয়ে শেষে প্রাণটা খোয়াবে? দেখছো না কি শুরু হয়ে গেছে? ফটকের মুখ দিয়ে কেমন গো গো শব্দ বেরোলো। আর ঠিক সেই মুহূর্তে আমাদের বহুক্ষণের উত্তেজনার অবসান ঘটিয়ে বন্ধ ঘরের মধ্যে পরপর দুটো বোমা ফাটার আওয়াজ হলো। চোখের মোমবাতি দুটো ছিটকে গিয়ে ঘর অন্ধকার হয়ে গেল। সেই সঙ্গে আর্তচিৎকার, হুড়োহুড়ি। অবনীর গলা পেলাম দরজার কাছ থেকে। দরজার দুম দুম আওয়াজ করছে, ভয়ার্ত গলায় চেঁচাচ্ছে, খোলো খোলো, দরজা খোলো। এ কি, কে আটকে দিল বাইরে থেকে? একটা কুকুরের কান্না ঘরের অন্ধকারকে যেন ফালা ফালা করে দিল সেই সময়। সেই সঙ্গে গণপতির আর্তনাদ, ছাড়ো ছাড়ো। একটা ঝটপটানি শব্দ, পেতলের গামলা আর থালাটা ছিটকে পড়ল মেঝের উপরে ঝনঝন করে। হঠাৎ মনে হলো বরফের মতো ঠান্ডা দুখানা হাত সাঁড়াশির মতো আমার গলা চেপে ধরেছে। প্রাণপণে চেঁচাতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে গোঙানির মতো সামান্য একটু আওয়াজও বেরোলো মাত্র। জ্ঞান হারিয়ে ফেলার মুহূর্তে বুঝতে পারলাম আমাদের তৈরি ছকের বাইরে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে, আর রক্ষে নেই। সেকেন্ড কয়েকের মধ্যে বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। চোখ মেলে দেখি মেঝের উপরে চিৎপাত হয়ে পড়ে আছি। সিলিংয়ের আলোটা দিব্যি জ্বলছে। ঘাড় ফিরিয়ে দেখলাম অবনী আর লালু ঘরের এক কোণে বসে ঠক ঠক করে কাঁপছে। বিধ্বস্ত চেহারায় গণপতি পড়ে আছে তক্তপোষের উপর, চোখ উল্টে। ধর্মর করে উঠে গণপতির কাছে গেলাম। না, বেঁচেই আছে, তবে অজ্ঞান। অতি কষ্টে বলল, জল, শিগগির জল আনো। অবনী আর লালু দুজনে উঠে দাঁড়িয়েছিল, কিন্তু ঘরের মধ্যে কোথাও জলের কুঁজো নেই। জলের গেলাসগুলো উল্টে জল গড়িয়েছিল মেঝেময়। দুই হাতে সেই জল থাবড়ে আমি গণপতির চোখে মুখে জলের ছিটে দিলাম। লালু ছুটে গেল দরজা খুলে নিমাইকে ডাকতে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। অবনী আঁতকে উঠে বলল, আরে এ কি কাণ্ড! ফটকে ফটকে গেল কোথায়? সত্যি আমাদের কারো মনেই ছিল না ফটিকের কথা। তক্তপোষের নিচে টিচে সব জায়গায় দেখা হলো, ফটকে ভ্যানিশ, একেবারে কর্পূরের মতো উবে গেছে যেন। এরপরে আর কোনো দিন ফটকে এ বাড়িতে আসেনি, আমরাও যাইনি। পরে শুনেছিলাম ঘটনাটা। ফটিকচন্দ্র কুণ্ডু বলে একটা ছেলে সত্যিই ছিল গণপতিদের পাড়ায়, কিন্তু সে ছিলই, এখন নেই। কমাস আগে নাকি দীঘার দিকে কোথায় বরযাত্রী হয়ে যাচ্ছিল বাসে করে, অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর তাকে পাড়ার নেমন্তন্ন বাড়িতে কেউ কেউ দেখেছে ওই বরযাত্রীর পোশাকেই, গিলে করা পাঞ্জাবি, চুনোট করা ধুতি, গায়ে সেন্টের গন্ধ। গল্পটা এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের গল্পগুলো বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।